সুধী দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় প্রশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠের আজকের আয়োজন থেকে। আপনাদের সাথে থাকছি আমি নিশা মুনতাসির। দর্শক, আপনারা জানেন আমরা দূরপাঠ এই অনুষ্ঠানটি করে থাকি বিভিন্ন সময় বিভিন্ন কোর্স কিংবা প্রশিক্ষণের মাধ্যমে, যেন আপনারা ঘরে বসে স্বাবলম্বী হতে পারেন। বরাবরের মতো আজও আমরা নতুন একটি কোর্স নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের কোর্সের বিষয় নির্ধারণ করা হয়েছে পাট দিয়ে ছবির ফ্রেম, এবং আমাদের আজকের কোর্সের প্রশিক্ষক হিসেবে আমাদের সাথে থাকছেন আনিকা আঞ্জুমি অরিন, ওনার অফ ক্রাফটস বিডি। আপু, আমাদের স্টুডিওতে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আমরা কোর্সে যাব, তবে তার আগে দর্শকদেরকে বলে নিই। দর্শক, আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করে। নাম্বারটি আমি বলে দিচ্ছি 58312754 অথবা 58312509। এছাড়াও আমরা এখন আমাদের দেশ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেনমেন্ট থেকে সরাসরি লাইভে রয়েছি। আপনারা চাইলে সেখানেও কমেন্ট করতে পারেন। দর্শক, আমি আর দেরি করব না, আমরা কোর্সে ফিরে যাব। আমরা তো আজকে তৈরি করছি পাট দিয়ে ছবির ফ্রেম। আপু, আমাদের পাট দিয়ে ছবির ফ্রেম তৈরি করতে কি কি উপকরণ লাগছে? আমাদের আজকের যে ক্লাসটি, যে বিষয়টি, তার আগে আমি একটু আগের ক্লাসের যে অংশটুকু আমাদের বাকি ছিল ওটা নিয়ে বলে নিই, তারপরে আমি আজকের ক্লাসে ফিরে যাব। কালকের ক্লাসে আমি পুরো সম্পূর্ণ বিষয়টা দেখিয়ে দিয়েছি, আসলে কি প্রক্রিয়ায় কিভাবে আমরা পুরো পটারিটাকে আমরা কভার করছি পাট দিয়ে। বাকি অংশটুকু সময় স্বল্পতার কারণে আমি করে নিয়েছিলাম, তবে এই যে গ্লোবের মতন যে জায়গাটা, এই অংশটুকু কিভাবে করতে হয় তার অর্ধেক পোর্শন কিন্তু আমি করে দেখিয়ে দিয়েছিলাম। ওভাবে ওপরেরটুকু করতে হবে, এবং আপনারা চাইলে ওপরের অংশটুকুতে যে কোনো ধরনের রং ব্যবহার করতে পারেন। আমি এখানে গোল্ডেন কালারটা ব্যবহার করেছি, যেটা অথবা ব্যাপারটাকে আমরা রও রাখতে পারি, তবে কালারটা দিয়ে দেওয়া বেটার, কারণ এই জায়গাটুকুনিতে ফাঁকা তো দেখা যায়। তো আপনারা যে কোনো ধরনের রং যদি ব্যবহার করেন তো কমপ্লিমেন্ট করে গোল্ডেন কালারটাই পাটের সঙ্গে খুব, তো আপনারা এটা করতে পারেন। তারপর জাস্ট উপর থেকে আমরা আইকাটা পানির সাথে মিশিয়ে উপর থেকে জাস্ট ব্রাশ করে নিব। একদম পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে, আমি কালকেও বলেছিলাম, পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আইকার সঙ্গে পানি মিক্স করে তারপরে এটা পুরোটাকে আমরা ব্রাশ করে নিব। একদিনের জন্য আমরা এটাকে রেস্ট করব, 24 ঘন্টার জন্য নরমাল টেম্পারেচারে রেস্ট করার পরে এই যে আমাদের হচ্ছে গত ক্লাসে আমরা যে পটারিটা তৈরি করেছিলাম ওইটার ফাইনাল আউটলুকটা হচ্ছে এটা। আর দেখতেই পাচ্ছেন কতটা মজবুত হয়েছে, এবং এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি যদি এভাবেও টানি, এভাবেও খুলতে চেষ্টা করি, এটা খুলে যাবে না বা সরে যাচ্ছে না আমাদের সুতোগুলো, যেটা কিন্তু শুরুতে যাচ্ছিল বা যাওয়ার একটা সম্ভাবনা ছিল। আমি সরাসরি আজকের ক্লাসের যে বিষয় আমি সেখানে চলে যাচ্ছি। আজকে আমরা কাঠের ফ্রেমের ওপর পাট দিয়ে ছবি আমরা তৈরি করার চেষ্টা করব, এবং এই বিষয়টি যারা আমাদের মধ্যে অনেকে আমরা আছি যারা খুব ভালো হাত নেই আঁকার, তারাও এই কাজটা করতে পারবে। তাদের এই বিষয়টা নিয়ে ভাবার দরকার নেই যে আমি তো এটা আঁকতে পারছি না, তাহলে আমি এটা স্কিপ করে যাই। এই ক্ষেত্রে এই যে আঁকাটা, আমি রবি ঠাকুরের ছবিটা নিয়েছি, এই ছবিটার জায়গায় কাজী নজরুল ইসলামেরও ছবি নিতে পারেন, বা আপনাদের যে কোনো ধরনের ছবি যদি চায় নিজের ছবি নিতে পারে, সেটা করতে পারে। এখন আমি আজকে যেটাই কাজ করছি, এটা 18x24 ইঞ্চির একটা কাঠের যে বেসটাও, এটার সাইজ 18x24 এর উপরে কাজ করছি। আর এবং লেজারে এই পুরো কাজটা করার পরে এই জিনিসটার, এই কাঠের এই পাতটুকুনির খরচ আসছে, আপনারা নিতে পারবেন 400 টাকায়, মাত্র 400 টাকায়। এবং আমাদের সব মিলিয়ে সুতোর খরচ, আমরা আজকে যে পাট দিয়ে ছবির ফ্রেম তৈরি করছি, আমাদের উপকরণ হচ্ছে লাগছে কাঠের এই বেস, কাঠের ফ্রেম, এবং আমাদের উপকরণ লাগছে পাটের সুতো। আমি কয়েক ধরনের সুতো ব্যবহার করব আজকে, যেহেতু শুরু করছি আমি 2 ধরনের করছি, এবং আমি 3mm এবং 1mm নিয়েছি। যে জায়গাগুলোতে একটু মোটা দাগ আছে সেখানে আমি 3mm ব্যবহার করব, এবং যে জায়গাগুলো একটু চিকন দাগ রয়েছে সেখানে আমি 1mm ব্যবহার করে পুরো কাজটা কভার করব আজকে। এবং আপনারা চাইলে যে কোনো ধরনের লেজারের দোকানে গিয়ে এই কাজটা করাতে পারেন। আর আমাদের সম্পূর্ণ খরচ 1000-এর ওপরে আসছে না। সুতোর খরচ থেকে শুরু করে আমাদের সম্পূর্ণ যে খরচটা হচ্ছে এটার পেছনে আমাদের 1000-এর ওপরে আসছে না কখনোই। আর এটার যে বাজার দর আপনারা কিভাবে নির্ধারণ করবেন, আসলে এটা একটা শিল্পকর্ম আমরা আজকে করতে যাচ্ছি। তো শিল্পকর্মটার ক্ষেত্রে আসলে বাজার দর নির্ধারিত হয় না,
নির্ধারিত হয় না যে কোনো ধরনের। চাইলে আমাদের দেখা গেছে যে আমরা এই একই জিনিসটা দেখা গেছে খুশি হয়ে মানুষ আমাদের কাছ থেকে 10,000 দিয়ে নিয়েছে। আর পুরো কাজটা যেহেতু পার্ট দিয়ে করা হবে এবং এটার উপরে কিন্তু যথেষ্ট ওয়ার্কিং কস্ট আছে। এটা আমাদের 10 থেকে 12 ঘন্টা লাগে এই একটা কাজ করতে। কারণ আমরা একটা ফ্রেম তৈরিতে আমাদের 10 থেকে 12 ঘন্টা সময় লেগে যাচ্ছে এবং আমরা পুরোটাই কিন্তু পার্ট দিয়ে আমরা কাজ করব, পুরোটাই কভার করব আমরা পার্ট দিয়ে। আর আমি শুরু করছি আমাদের যে তার মানে হচ্ছে আমরা যে কাঠের যে বেসটা আজকে নিয়েছি ওটা আমাদের দর্শকরা লেজারের দোকান থেকে অ্যাভেলেবল পেতে পারবে এবং 400 তে আমরা এটা দিতে পারবো। কেউ যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, এই সাইজটার প্রাইস বলছেন 400 টাকা, 400 বা যে কোনো সাইজের ক্ষেত্রে আসলে 10 থেকে 20 টাকার বেশি 19-20 হয়, বাড়ে না, এত বাড়বে না। তো আপনারা 500 এর মধ্যে যে কোনো ধরনের পেতে পারেন। তবে যদি দেখা যায় যে কেউ নিজের ছবি দিয়ে করতে চায় সেই ক্ষেত্রে একটু প্রাইসটা একটু প্রাইস বাড়বে, কারণ সেই ক্ষেত্রে ছবির একটু কাজ আছে যেটা কম্পিউটারের দোকানে গেলে তারা করে দেবে। তো আমি একদম শুরু করি, শুরু থেকে। সেক্ষেত্রে আমাদের মূল যে জিনিসটা হচ্ছে আমরা কাঠের বেসটা, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। আর এটা আমরা হচ্ছে খুব সহজে লেজারের দোকানগুলোতে পেয়ে যাচ্ছি, যে কোনো লেজারের দোকানে আমরা পেয়ে যাব। যে ছবিটা আমরা দিব সেই ছবিটাতেই তারা করে দিতে পারবে। ওকে, আর আমি শুরু করছি। আমরা সুতোর কোনো নির্দিষ্ট মাপ নেই, আমরা এক জায়গা থেকে শুরু করতে থাকবো। তো আমি দাগ অনুযায়ী প্রথমে, যেহেতু এই জায়গাটায় একটু মোটা দাগ আছে, আমি 3mm এর পাটের রশিটা নিচ্ছি এখানে। তো আমরা শুরুতে আগের মতনই আমরা গ্লু দিয়ে প্রথমে পাটের যেই কর্নারটা থেকে শুরু করছি আমরা সেই জায়গাটা সিকিউর করে নিব। তারপরে দাগ অনুযায়ী আমরা একদম শেষ পর্যায়ে গিয়ে আবার হচ্ছে গ্লু দিয়ে আমরা এই জায়গাটা সিকিউর করে নিব এবং আমরা আবার কিছুক্ষণ চেপে ধরে রাখবো। ওকে, এই একইভাবে পুরো কাজটা করব। এবং আজকে আমাদের একটা জিনিস, আমাদের পুরো কাজটাতে গ্লু ছাড়া কোনো আইকা লাগছে না, আমরা শুধুমাত্র গ্লুটা ব্যবহার করছি। এবং আগেও বলেছি যে আমাদের কাঠের সঙ্গে পাটের কাজ করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র গ্লুটা ব্যবহার করলে সবচাইতে বেশি ভালো হয়। আইকার থেকে আমরা গ্লুটাই বেশি প্রিফার করি। আচ্ছা, আর যেহেতু আমরা গ্লুটা ব্যবহার করছি খালি হাতে, সেক্ষেত্রে আসলে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। এবং দেখা যায় এই গ্লুর ক্ষেত্রে আপনাদের যদিও বা হাতে লেগে যায়, আপনারা 5 থেকে 10 মিনিট একটু হালকা কুসুম গরম পানিতে হাত যদি চুবিয়ে রাখেন, লেগে যেতেই পারে, দুর্ঘটনা হয়ে যেতেই পারে। তো সেই ক্ষেত্রে হাত যদি গরম পানি বা কুসুম গরম পানির ভেতরে আপনারা 10 থেকে 15 মিনিট রেখে দেন, তাহলে আপনি আপনি উঠে আসবে। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের যে ফ্রেমটা ওইটার উপরে আমাদের রবি ঠাকুরের ছবিটা খুব সুন্দরভাবে আঁকা আছে, প্রত্যেকটা দাগের উপর আমরা এই কর্ডগুলা গ্লু দিয়ে বসিয়ে দিচ্ছি। একদম। আমরা একইভাবে শুরুতে যেভাবে আমরা প্রথম শুরুর জায়গাটা সিকিউর করে নিচ্ছিলাম ওভাবেই আমরা সিকিউর করে নিব। এবং খুবই সহজ একটা ব্যাপার হচ্ছে, যে দাগটা করা আছে ওই দাগ অনুযায়ী আমরা মোটা এবং চিকন সুতা অনুযায়ী আজকে করছি। এখানে আসলে আমরা কোনো হচ্ছে নির্দিষ্ট সুতা আসলে ব্যবহার করছি না, যে কোনো ধরনের কর্ড দিয়ে আসলে কেউ যদি চায় করতে পারবে যে কোনো ধরনের। চাইলে দেখা গেল আমরা যদি পাট দিয়ে না করে অন্য কোনো ধরনের কটন সুতা দিয়েও যদি আমরা করি, সেই ক্ষেত্রে চাইলে রঙও করে দিতে পারবেন আপনারা। যেমন হচ্ছে এখানে চাদরের একটা অংশ আছে, ওই জায়গাটাতে আমি অন্য একটা রঙের পাটের সুতো আমি ব্যবহার করব। সেই জায়গায় আপনারা চাইলে যদি কটন রোপ দিয়ে করেন, ওটা পুরোটা সাদা রঙের হয়ে থাকে। তো দেখা যায় যে তখন আপনি আপনার ইচ্ছে মতন করে কটন রোপের উপরে রং করে নিতে পারবেন। আর যেহেতু আমরা পাট দিয়ে করছি, সেহেতু আমরা পাটের এই রংটা আমরা ঠিক রেখে সেই অনুযায়ী আমরা কালার কন্ট্রাস্ট করে রং করছি না, পাটের উপর কোনো রং করছি না, আমরা রাখবো। এবং পাটের যে অনেকগুলো কেউ যদি চায় যে পাটের উপরে আসলে রং করতে, সেই ক্ষেত্রে হ্যান্ড পেইন্ট যে করে রংগুলা ওগুলা ব্যবহার করতে পারবে। হ্যাঁ, করতে পারবে। এবং আমরা যে আজকের কাজটা করছি, আমরা একটু সস্তা এই পাটের রূপটা নিয়েছি। এটা আমাদের 300-র নিচেই পড়ে কেজি। বিভিন্ন সময় এটা যদি আমি ব্যবহার করছি, বিভিন্ন সময় বিভিন্ন রকম, আসলে 10, 20, 15 নিলে 10-5 টাকা করে কমে আসে, সেই ক্ষেত্রে একটা নিলে একটু বেশি পড়ে। তো এটা যে আমরা করছি, এটার পরেও আমরা এটার উপরে যখন রং করব পরবর্তী ক্লাসগুলোতে, তখন দেখাবো যে পাটের উপরে আসলে আমরা কিভাবে রং করছি।
তবে আজকে আমি একদম বেসটাই করে নিচ্ছি। বেসটা করার আগে আমরা প্রত্যেকবারই শুরুর জায়গাটা সিকিউর করে নিব সেম ভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা ডট কভার করে দিচ্ছি কর্ডগুলো দিয়ে। সেম ভাবে আমরা প্রত্যেকটা জায়গায় এই ক্ষেত্রে খুব একটা ঝামেলা পোহানোর দরকার পড়ে না। তবে যেই জায়গাগুলোতে দেখা যায় যে একটু ঘুরে যাচ্ছে, দাগগুলো একটু ঘুরে যাচ্ছে বা একটু পেঁচিয়ে যাচ্ছে, সেই জায়গাগুলোতে মাঝখানে গিয়ে যেখান থেকে আসলে পেঁচায় দাগটা বা যেখান থেকে দাগটা ঘুরে যাচ্ছে সেই জায়গাতে আপনারা একটু গ্লু ব্যবহার করবেন যেন ওই জায়গাটাতে স্টে করে। আচ্ছা। আর গ্লু প্রত্যেকবার ব্যবহার করার পর কিছুক্ষণ চেপে রাখতে হবে। আমরা তো আসলে আমাদের এই কোর্সে পুরো সপ্তাহ জুড়ে আমরা এই কর্ড দিয়ে কাজ করেছি। কর্ড দিয়ে গত ক্লাসে আমরা পটারি তৈরি করেছি, এর আগে পেন হোল্ডার তৈরি করেছি। আপনার তৈরি করাই পাটের আর কি কি প্রোডাক্ট আপনার পেজে সেল করে থাকেন? আমরা ছোটখাটো অনেক ধরনের প্রোডাক্টই আছে পাটের, যেমন আমরা টিস্যু বক্স, ঠিক প্রথম দিনের মতো আমরা পেন হোল্ডারটা যেভাবে আমরা কাজ করেছিলাম পেন হোল্ডারটাতে সেভাবেই আমরা টিস্যু বক্সটার ওপরে, কাঠেরই টিস্যু বক্সের ওপরে আমরা পাট দিয়ে ওভাবেই কাজটা করে থাকি। একইভাবে যারা পেন হোল্ডারের ক্লাসটা দেখেছিলেন তারা বুঝতে পারবেন যে কিভাবে আমরা একটা টিস্যু বক্সের উপরে দড়িটা পেঁচাতে পারি। সেক্ষেত্রে টিস্যু বক্সের উপরে দড়িটা পেঁচানো খুবই সহজ হয় পটারিগুলোর থেকে। তো আমরা টিস্যু বক্স কাজ করি টিস্যু বক্স নিয়ে। এরপরে আরও আছে হ্যান্ড মিরর, যেগুলো আছে আমাদের কাজে লাগে। রাস্তায় মাঝে মধ্যে বের হওয়ার সময় আমরা ছোটোখাটো মিরর নিয়ে যেতে পছন্দ করি, এগুলো নিয়েও আমরা কাজ করি। এগুলো খুব ভালো সেল হয়, এই যে হ্যান্ড মিররটা, তারপরে হচ্ছে টিস্যু বক্স, এগুলো বেশ ভালো সেল হয়। এবং পটারি নিয়েই আমরা মূলত সবচেয়ে বেশি কাজ করে থাকি। বিভিন্ন শেপের থাকে, দেখা যায় যে ফুলদানি হিসেবেও যে পটারিগুলো থাকে যেগুলো আমরা ফুলদানি হিসেবে তৈরি করতে পারি ওগুলা নিয়েও কাজ করি। তো ফুলদানি হিসেবে অনেকে নিয়ে যায় বা অনেকে তার পছন্দ মতন যদি কোনো শেপও দেখায় সেটা অনুযায়ীও কাজ করা যায়, সেই কাজটাও করে দেওয়া যায়। এই ধরনের কাজ কি মনে হয় যে পাটের তৈরি করা কোন জিনিসটা আসলে, কোন প্রোডাক্টটা বাজারে বেশি চাহিদা রয়েছে? আমার যেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা হয় পাটের তৈরি, আমার দেখা মতে মানুষ পটারিটাই সবচাইতে বেশি পছন্দ করেছে এবং পটারি সবচাইতে বেশি সেল হয়েছে আমাদের অন্যান্যগুলো থেকে। কারণ অন্যান্যগুলো আসলে অনেক ধরনের ভ্যারিয়েন্ট কিন্তু পাওয়া যায়। এই যে হ্যান্ড মিররের কথা বললাম, অনেকের অনেক ধরনের পছন্দ থাকে, অনেক রকমের ভ্যারিয়েন্ট আছে, তারা ওগুলো হয়তো বানায়। কিন্তু পটারি জিনিসটা কিন্তু এই ধরনের মাটির আছে, সিরামিকের আছে, কিন্তু এই ধরনের পাটের কিন্তু খুব একটা দেখা যায় না। আচ্ছা, তো খুব একটা দেখা যায় না বলেই এটা আমাদের একটু বেশি দেখা যাচ্ছে যে সেল হয় অন্যান্য প্রোডাক্টগুলোর থেকে। ওকে। এবং আমরা একইভাবে প্রত্যেকটা দাগগুলো আমরা ঠিকভাবে করে নিচ্ছি এবং কাটার সময় একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমাদের শুকিয়ে গেছে কিনা এবং জিনিসটা একসাথে সিকিউর হয়ে গেছে কিনা। এবং আমরা একটু বাঁকা করে কাটার চেষ্টা করব। ক্লোজ শটে যদি দেখানো যায় একটু বাঁকা করে কাটবো, সোজা করে না। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে যখন কাজ করব, পরবর্তীতে যখন শুরুতে কোন একটা ডট থেকে আমরা স্টার্ট করব, সেই জায়গা থেকে আমাদের ব্যাপারটা খুবই স্মুথ হবে। আচ্ছা। এবং আমরা এন্টি কাটার ব্যবহার করছি। এন্টি কাটারটা ব্যবহার করলে খুবই সহজ হয়, আমরা কেচিটা ব্যবহার করছি না। কাজটা আসলে আমার যেটা মনে হচ্ছে খুব ধৈর্য এবং সময় নিয়ে করতে হবে। খুবই ধৈর্য এবং সময় নিয়ে করতে হবে। এবং এটা পুরো একদিনে যে শেষ করতে হবে এমনও না। ধরে ধরে আমাদের একসাথে বসে একদিনে একটা কাজ করতে 10 থেকে 12 ঘন্টা আমাদের লেগে যায় এই পুরো কাজটা করতে। এটা আমি সময় স্বল্পতার কারণে কিছু আমি দেখিয়ে যাব এবং বাকিটা আমি আপনার যেহেতু হচ্ছে 10 থেকে 12 ঘন্টা লেগে যাচ্ছে একটা কাজ করতে, তার মানে আমাদের যারা উদ্যোক্তা রয়েছেন তাদের টাইমটা আরেকটু বেশি লাগবে, তাদের সময়টা আরেকটু কমে যাবে। কিভাবে? তাদের সময়টা আরেকটু কমে যাবে কারণ তারা ওয়ার্কিং টাইম কিন্তু ফিক্সড রাখে। আর আমার দেখা যাচ্ছে যে আমি প্রথম যেটার কথা বলেছিলাম সেটা আমি শখেই করেছি, এঁকেছি, শখে করেছি একটু একটু করে, তারপরে ভাবলাম যাচ্ছে এটা প্রোডাকশনে আনা যায়, এটা প্রোডাকশনে আনলে ভালো হবে। তো তখন যখন এক জায়গায় বসে আমি কাজ করব, দেখা যাচ্ছে যে তখন আমি 10 ঘন্টার মধ্যে কিন্তু পুরোটা কমপ্লিট করতে পারবো। বা হ্যাঁ, আমি একদমই কাজের জন্য বসেছি, আমি পুরো কাজটা শুরু থেকে করছি শেষ পর্যন্ত, তখন আমার মানে আমি কাজের জন্যই যে বসেছি, শখের জন্য বসিনি, তখন আমার সময়টা কিন্তু কমে আসে। আচ্ছা, এটা একটা ব্যাপার আছে। আর হচ্ছে আমি প্রথমেই বলেছি এটা যেহেতু শিল্পকর্ম,
সেহেতু এখানের ওয়ার্কিং কস্টটা সেভাবেই যেভাবে ইচ্ছে ধরতে পারে, আমাদের খরচটা খুব একটা বেশি পড়ছে না। আমি শুরুতেই বললাম এটা যদি আমাদের কাঠের পাতটা আমরা 400-তে পেয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের সুতোর খরচ খুব একটা পড়ছে না। আমরা সুতো এবং আমাদের বাকি যে রঙের কাজটা করব, ফিনিশিং সবকিছু ফ্রেম সহ ধরে আমাদের 1000 থেকে 1200-র ওপরে আমাদের খরচ হচ্ছে না। সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার পেজ থেকে এই যে ফটো ফ্রেমটা আমরা তৈরি করছি, এটা কত টাকা সেল করে থাকেন? আমরা 10 এভাবেই ধরে থাকি, 10 ধরে থাকি, কারণ ওয়ার্কিং টাইমটা 10,000 ধরে থাকি। ওয়ার্কিং টাইমটা অনেক বেশি যায় এবং শিল্পকর্মের আসলে পরবর্তীতে আমরা যখন মেলা বা অন্যান্য জায়গাতে করি বা দেখা যায় যে শিল্পকর্মগুলো পছন্দ করে আপনি যেটা দেবেন দেন, এরকমও বলা হয় যে আপনি যেটা দেবেন ওটাই আমরা নেব সম্মানী হিসেবে। শিল্পকর্মগুলো তো আমরা সম্মানী হিসেবে আসলে ওইভাবে কোনো রকম দাম আসলে নির্ধারণ করা হয় না, বাজার দর শিল্পকর্মের কখনোই নির্ধারণ করা হয় না। তো আমি এটাই আসলে দেখাচ্ছিলাম যে কেউ চাইলে এই ধরনের কাজগুলোও করতে পারে যারা ছবি নিয়ে ইন্টারেস্টেড আছে। এখন এই যে আমি এই কাজটা করছি এই মুহূর্তে, এখানে কিন্তু অনেকগুলো জায়গায় আমার মোড় ঘুরতে হয়েছে। এই প্রত্যেকটা জায়গায় আমি যখনই আমার একটা বাঁকা দাগ এসেছে, আমি ওই জায়গাগুলোতে কিন্তু আবার গ্লু দিয়ে সিকিউর করে নিয়েছি প্রত্যেকটা জায়গাতে। আচ্ছা, ক্লোজ শটে এটা দেখা যাবে যেই জায়গাগুলোতে আমার মোড় ঘুরেছে বা একটু বেঁকে গেছে, ওই জায়গাগুলোতে আমি প্রত্যেকবারই গ্লু দিয়ে সিকিউর করে নিয়েছি। আচ্ছা, এই যে আমরা কর্ডের উপর গ্লুটা ব্যবহার করছি, এই ফ্রেমটা আসলে কত বছর আসলে ব্যবহার করা যাবে, বা ব্যবহার করতে করতে এমন হয় না যে কর্ডগুলো খুলে চলে আসে, এমন হবে কিনা? না, এটা তেমন হবে না, কারণ আমরা যে ক্যানভাসের উপরে যখন কাজ করি বা যে পেইন্টিংগুলো মানুষ কেনে নর্মাল ক্যানভাসে, এগুলো তো মানুষ খুব ইউজ টু আছে, তো ওগুলো কিনে কিন্তু আমরা দেয়ালেই ঝুলিয়ে রাখি। আমরা অনেক ধরনের ফটো ফ্রেম কিনে দেয়ালেই ঝুলিয়ে রাখি। আমাদের ওগুলো কিন্তু বছরের পর বছর থেকে যায়। দেখা গেছে যে আমার নানু দাদুরা যে ফ্রেমগুলো রেখেছিল তাদের ছবির, সেগুলো কিন্তু এখনো আছে। ওগুলো কাঠের উপর, আর এটা যেহেতু কাঠের উপরে করা এবং সুতোটা দেওয়ার পরে ওই যে আমরা বললাম যে আমরা কিন্তু প্রত্যেকটা কাজের পরে আমরা আইকা দিয়ে পুরোটা কিন্তু কভার করে ফেলি। সেক্ষেত্রে এটা আর খুলে যাওয়ার যে সম্ভাবনাটা ওটা আর থাকে না, ওটা কমে আসে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা যদি কেউ বলে যে গ্রহণযোগ্যতা কেমন এবং এটা কতটা পাচ্ছি যে আমরা প্রত্যেকবার কাটার পর খুব সুন্দর করে এটাকে একটু বাঁকা করে কেটে নিয়েছি, বাঁকা করে কেটে নিচ্ছি। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় একদম শেষ পর্যায়ে যখন আমি গ্লুটা ব্যবহার করে আটকাচ্ছি, তখন গ্লুটা কিন্তু ছড়িয়ে আশেপাশের দড়িতেও লেগে যায়। তো আশেপাশে যখন শক্ত হয়ে যায় তখন ওই শক্ত অংশটুকু আমরা একটু কেটে ফেলে দেব। বাঁকা করে কাটছি। আমরা আজকে করছি পাট দিয়ে ছবির ফ্রেম। আপু, এই মুহূর্তে এখন আমরা কি করছি? এই মুহূর্তে আমরা যতটুকু কাজ এগিয়ে নেওয়া যায় অতটুকু এগিয়ে নিয়েছি। আর আমি শুরুতেই বলেছিলাম যে আমরা আজকে পুরো কাজটা, যে পুরো ছবিটুকুনি আছে, যে জায়গাগুলোতে এঁকে দেওয়া আছে ওই জায়গাগুলো অংশটা আমরা কর্ডটা দিয়ে কভার করব। এই কাজটুকুনি করতে হবে। করতে একাধারে করতে একটু বসে সময় সাপেক্ষ ধৈর্য নিয়ে আসলে কাজটা করতে হবে ভীষণ ভীষণ। আর এই কাজটা করার পরে পরবর্তী যে কাজগুলো সেগুলো খুবই সহজে আমরা শেষ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের সব মিলিয়ে সময় খুব একটা বেশি লাগছে না, যেহেতু জিনিসটা বড় এবং পুরোটাই আমরা সুতো দিয়ে কভার করছি। কেউ যদি চায় আসলে সেম ফ্রেম তবে ছোট সাইজের নিতে, সেটাও পারবে। সেক্ষেত্রে সময়ও আসলে বেঁচে যাবে। সময় আসলে ছোট ফ্রেম হলে তখন আমাদের করতে একটু কষ্ট হয়, সময়টা বেশি লাগে, কারণ তখন আমাদের চিকন সুতো দিয়ে করতে হয় এবং চিকন চিকন যে দাগগুলো থাকে, এখন যেমন স্পষ্ট একটা দাগ আছে, এটা ধরে করতে আমরা একবারে পুরোটা করতে পারছি। যখন আমরা একটু ছোট নেই তখন চিকন সুতো ধরে তার মানে হচ্ছে আমরা ফ্রেমটা ছোট নিলে আমাদের কর্ডের সাইজটাও তখন ছোট হয়ে যাবে, কর্ড নিতে হবে, ছোট হয়ে যাবে। আমাদের যতটুকুনি দেওয়া আছে এই দাগগুলো অনুযায়ী আমরা সুতো ওভাবে ব্যবহার করব। আমার দাগগুলো অনুযায়ী আমার 3mm এখন লাগছে, আমি 3mm এর সুতো নিয়ে কাজ করছি এবং 1mm কারোর 2mm লাগতে পারে, এটা দাগ অনুযায়ী পড়বে। আচ্ছা, আসলে দাগ অনুযায়ী হচ্ছে আসলে কর্ডের ছোট বড় সাইজটা ম্যাটার করে। ওটা হাতে দেখে বা চোখের আমরা আন্দাজে দেখে যে
কতটুকু কিভাবে হয় বা এখানে কি এই সুতোটা মানাচ্ছে না, আমার কাছে আরেকটা চিকন সুতো আছে 1 mm এর, এই সুতোটা এখানে আরো ভালো মানাচ্ছে, এই জায়গাটা পুরোটা কভার করছে, কিন্তু যখন আমি মোটাটা দিচ্ছি তখন আমার এটা ভালো মানাচ্ছে না, এখানে আমার পুরোটা কভার করে যাচ্ছে, ক্যামেরা যদি দেখা যায় এখানে পুরোটা কভার করে যাচ্ছে, কিন্তু মোটাটা দিলে আমার একটু এক্সট্রা বা একটু বোল্ড হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সুতোগুলো এভাবে ব্যবহার করব। এবং এই যে কাজটা, এটা একটু ধৈর্যের কাজ, এটা পুরোটা শেষ হয়ে গেলে পরবর্তী কাজগুলো আমাদের খুবই সহজে হয়ে যায় এবং দ্রুত আমরা করে ফেলতে পারি। আচ্ছা আচ্ছা, আমরা দাগগুলোর উপর যে কর্ড ব্যবহার করার পরে প্রত্যেকটা দাগের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, ওই ফাঁকা অংশটুকুতে আমরা কি করছি? এই ফাঁকা অংশটুকুতে আমরা রং করব এবং বাকি যে বাইরের ফাঁকা অংশগুলো থাকবে ওগুলোতে আমরা সুতো দিয়েই পুরোটা কভার করে কাজ করব। শুধু আমরা এই মুখের অংশটুকুতে আমরা রং করব। আচ্ছা, মুখের অংশটুকুতে রং করে বাকি জায়গায় আমরা সুতোর কাজটাই আমরা দেখাবো। আমরা কর্ডের মাঝখানে যে ফাঁকা অংশটুকু আছে ওইটাতে রং করছি। হ্যাঁ, একদম। আমরা কোন ধরনের রং আসলে এই কাঠের বেসটার উপর ব্যবহার করব? যে কোনো ধরনের ক্যানভাসে যেসব রং আমরা আসলে ব্যবহার করি সেই রংগুলোই আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। যে রংগুলো দিয়ে আমরা ক্যানভাসে আঁকাআঁকি করি সেই রংগুলোই এখানে খুব ভালোভাবে বসবে। তবে আমি যেদিন রং করব সেদিন আমি আবারও বলে দেব, আমরা যখন কাঠের উপরের কোনো রং আমরা অ্যাপ্লাই করি তখন এই রঙের সাথে যেন রংটা একটু পাকাপোক্ত হয়, আমরা কিছুটা আইকা পানির সাথে মিক্স করে তারপরে ব্যবহার করি। সেক্ষেত্রে আইকা আর পানির পরিমাণটা কেমন? আইকার পরিমাণটা খুবই কম থাকে, পানির পরিমাণটাই আমরা বেশি রাখি এবং রংটা প্রয়োজন অনুযায়ী আমরা দিয়ে নেই। তবে আমরা যখনই কাঠের সাথে বা পাটের সাথে সম্পূর্ণ বিষয়টার উপরে আসলে আইকা ব্যবহার করতে যাব তখন আইকার পরিমাণটা আমরা কখনোই বেশি নেব না, কারণ আইকা যেখানে আমি বেশি নেব সেই জায়গাটা বোঝা যাবে, আর ওই জায়গাটা যখন শুকিয়ে যাবে দেখে বোঝা যাবে যে এখানে একটা আঠা ব্যবহার করা হয়েছে এবং খুবই চ্যাটচ্যাটে একটা ভাব থাকবে, যেটা আমার পুরো ছবির সৌন্দর্যটা নষ্ট করে দেবে। এজন্য আমরা যখনই আইকাটা ব্যবহার করি এটা যেন পাকাপোক্ত হয় রংটা, এজন্য আমরা ব্যবহার করি, কিন্তু সেই আইকার পরিমাণটা খুবই কম আমরা ব্যবহার করে থাকি। তার মানে রং ব্যবহারের সময় পানি এবং আইকাটা ব্যবহার করতে হবে। কাঠের উপরে আমরা এটার সাথে যখন করব তখন অবশ্যই আমরা আইকাটা ব্যবহার করব। শুধু র কালারটা কি ইউজ করা যাবে কাঠের ফ্রেমের উপর? না, র কালারটা ব্যবহার করলে ওটা খুব একটা ভালো দেখাবে না এবং ওই রংটা উঠে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা প্রথমে করেছিলাম র কালার দিয়ে, কিন্তু ওটা খুব একটা ভালো হয়নি এবং বসেনি, যার কারণে পরবর্তীতে আমরা এটা কিন্তু বের করেছি এবং পানি দিয়ে মিশ্রিত করে তখন দেখলাম যে এই রেজাল্টটা কিন্তু খুব ভালো আসলো। এরপর থেকে আমরা ওটা যখন ব্যবহার করছি ওই রংটা উঠেও আসে না এবং ওই রংটা খুবই পাকাপোক্ত হয় এবং খুবই গ্লেজি একটা ভাব আসে। তো সেই ক্ষেত্রে যেহেতু এতগুলো সুবিধা আমরা পাচ্ছি সেই জন্য আমরা আইকাটা ব্যবহার করি। আমি দেখতে পাচ্ছি আসলে যতবার আমরা কর্ডটা ফ্রেমের সাথে অ্যাটাচ করতে যাচ্ছি ততবার আমাদের গ্লুটা দিতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা কি যদি হচ্ছে কর্ডের উপর অথবা কাঠের ফ্রেমের উপর আগে ডিরেক্ট গ্লু ব্যবহার করি সেক্ষেত্রে করা যাবে কিনা? না, এটা করা যাবে না, কারণ আমরা যে গ্লু ব্যবহার করি এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু বাতাসের সঙ্গে মিশে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এটা তখন আর এই পাটটাকে আঁকড়ে ধরতে পারে না, পুরো জিনিসটাকে আঁকড়ে ধরতে পারে না, যার কারণেই আমরা আগে দিয়ে নিয়ে তারপরে যখন আমরা গ্লুটা ব্যবহার করছি তখন ডাইরেক্ট কর্ডের উপরে লাগছে এবং কাঠের উপরেও সাথে সাথে লাগছে, তখন দুটো জিনিসের উপরে বিক্রিয়াটা খুব ভালোভাবে হচ্ছে এবং লাগতেও খুব একটা বেশি সময় লাগছে না। কিন্তু যদি শুরুতে আমরা আগে গ্লু দিয়ে নেই তারপরে যদি আমরা এই রোপটা ব্যবহার করি তখন দেখা যায় যে রোপটাতেই চলে গেল, না হলে কাঠের উপরেই চলে গেল পুরো গ্লুটা, তখন সেক্ষেত্রে আর অতটা মজবুত হচ্ছে না এবং লাগাতেও খুবই সমস্যা হবে। আমি চাইলে একটা দেখাতে পারি যে ওটা আবার খুলে উঠবে, যেমন যেগুলো আমি শুরুতে করেছিলাম এগুলো আর টানলেও খুলে আসবে না, কিন্তু এখন যদি আমি শুরুতে কোথাও একটা দিয়ে করার চেষ্টা করি, আমি শুরুতে গ্লু দিয়ে নিলাম, এই যে গ্লুটা কিন্তু ভেতরে চলে গেল এবং আমার কিন্তু কিছুই নেই। আচ্ছা, আমি এখন আর লাগাতে পারছি না, এই যে চলে গেল, কাঠটা হচ্ছে অ্যাবজর্ব করে নেয় এবং বাকি যতটুকু দেই অতটুকু কিন্তু পাটের দড়িটা অ্যাবজর্ব করে নেবে। তো তখন দুটোর সাথে আর বিক্রিয়া হওয়ার কোনো সুযোগ থাকে না, যার কারণে আমরা আগে দুটোকে একসঙ্গে করে নিই, তারপরে আমরা গ্লুটা দিই যাতে বিক্রিয়াটা খুব সুন্দরভাবে হয়।
আসলে আমাদের এই দাগ অনুযায়ী আমরা কর্ডগুলো ব্যবহার করব। যেই দাগগুলো একটু মোটা ওগুলাতে হচ্ছে আমরা মোটা কর্ডটা ইউজ করব, আর যেই দাগগুলো একটু চিকন ওগুলাতে হচ্ছে আমরা চিকন কর্ডটা ইউজ করব। একদম। আর প্রথমেই আমি মোটা কর্ডটার কাজ আমরা শেষ করে নিচ্ছি, পরবর্তীতে যে সূক্ষ্ম কাজগুলো ওগুলো খুবই ধৈর্য ধরে, এগুলো আর আমি ক্যামেরার সামনে দেখাচ্ছি না, এই একই রকম ভাবে প্রত্যেকটা দাগ আমাদের কভার করে দিতে হবে। ওই সূক্ষ্ম কাজগুলো একটু সময় ধরে একটু চিকন সুতো দিয়ে আস্তে আস্তে করে পুরোটা কভার করতে হবে, একইভাবে যেভাবে আমি দেখাচ্ছি এভাবেই। আর মোটা কর্ডটার কাজ করে নিলে হয় কি আমরা একদম বেসটা দেখতে পারি, তারপরে আস্তে আস্তে আমরা যতক্ষণই সময় লাগে আমরা পুরো কাজটা কিন্তু কভার করতে পারি। আচ্ছা, আমরা এভাবে সেক্ষেত্রে কেউ যদি চায় যে নর্মাল একটা কাঠের বেস নিয়ে নিজে ছবি এঁকে তারপর হচ্ছে কর্ড দিয়ে কাজ করবে, সেক্ষেত্রে করা যাবে কিনা? সেটাও করতে পারে, কিন্তু সেটা আরও সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। যেমন আজকের ক্লাসে আমরা দেখতে পারলাম যে এতটুকুনি কাজ করতেই কিন্তু আমাদের বেশ সময় লাগছে, এবং আমি শুরুতেই বলেছিলাম এটা কিন্তু আমাদের একটা শিল্পকর্ম, এবং এটার কিন্তু বাজার দর নির্ধারণ করা যায় না। আপনারা চাইলে প্রফিটটা যে কোনোভাবে নিজেদের মতন এটা নির্ধারণ করতে পারেন যে আমি এই কাজটা করেছি, আমি এটা এততেই সেল করব। সেক্ষেত্রে এই জায়গায় এই সুযোগটা থাকে এই কাজের ক্ষেত্রে। এখন আমরা যদি নিজে আঁকতে যাই, যখন আমি নিজে আঁকতে যাই আমার ছবি একটা আঁকতেই কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। যদি সেই সময়টা আপনারা সেভ করে, যদি দেখা যাচ্ছে যে আপনারা বিজনেসের জন্য কাজ করতে চাচ্ছেন, তখন কিনে আনলাম আমরা 400 দিয়ে, পুরোটা যেহেতু আমরা 400-তে পেয়ে যাচ্ছি পুরো কাজ করা সহ, আমরা কিনে আনলাম, বাকি কাজটা আমরা শুরু করলাম। কিন্তু যদি আমি আঁকাটাও নিজে করতে চাই, হ্যাঁ অবশ্যই করতে পারি। আগে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে আমি প্রত্যেকটা জায়গার যতটুকুনি লাগবে যে আঁকাটা, ওই আঁকাটা এঁকে নিলাম, তার পরবর্তীতে আমি আবার সুতো দিয়ে কাজটা শুরু করলাম। এটা করতে পারি, তবে সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। যে করতে চায় সে করতে পারবে না এমন কোনো সমস্যা নেই। তবে এখানে একটা সময় খুব কম, তারা আসলে আগে যে কোনো ধরনের লেজারের দোকানে গিয়ে কাঠের এই বেসটা অর্ডার করে নিতে পারে। পছন্দ মতো সাইজ অনুযায়ীও তারা হচ্ছে এটা নিতে পারে। এবং আমি এই পর্যায়ে একটু চিকন সুতোর কাজ দেখাচ্ছি একটা জায়গাতে। আমি একটা চিকন সুতো ব্যবহার করছি কারণ চোখটা খুবই সূক্ষ্ম একটা জায়গা। আমি একটা চোখ দেখাই। আমরা একদম কর্নার থেকে শুরু করব। বরাবরের মতনই সিকিউর করে নিব প্রথম জায়গাটা, একদম শুরু যেখান থেকে করছি। এবার এই জায়গাগুলোতে কিন্তু অনেক বাঁক আসবে, এই বাঁকগুলোতে প্রত্যেকবারই আমাদেরকে গ্লু ব্যবহার করতে হবে। এই বাঁকগুলোতে আমরা তো জাস্ট ছবির অংশটা কর্ড দিয়ে কভার করছি, বাহিরের অংশটুকু কর্ড দিয়ে কভার করব এবং ওটা দেখাবো। তবে আমরা চেহারার যতটুকুনি অংশ আছে এই অংশটুকুনি আমরা রং করে দেখাবো। চাইলে ওই অংশটুকুও কিন্তু বিভিন্ন ধরনের, ছবির অংশটুকু রং করছি, বাহিরের অংশটা কি রং করছি না, বাহিরের অংশটুকু রং করছি না, আমরা শুধুমাত্র চেহারার যতটুকুনি জায়গা আছে এতটুকুনি জায়গা আমরা রং করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। সময় স্বল্পতার কারণে আমাদের দর্শকদেরকে দেখাতে পারছি না, চেষ্টা করব আগামী পর্বে দেখানোর জন্য। দর্শক, দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ।